viewers, welcome to my today's class. I am Mazharul Islam, Assistant Teacher English, Teligati BNSK Academy, Atpara, Netchopona. So viewers, at the very beginning, I would like to convey lot of thanks to my God who created me. Then my parents by whom I came across this nice world. Then my teachers who paved the way to be here in front of you. So viewers, you know better than me about the current situations of the world. An unexpected crisis, COVID-19, that engulfed the whole world. It invades not only our education system but also our all aspects of our human life. Actually, our human life is totally trapped with coronavirus. Especially our students are mostly deprecated. They fell a victim to this trap and their studies has been paused for a long time. So viewers, and in these critical situations, in these critical circumstances, I have been before you with a topic that I want to discuss with you. So viewers, no longer. Now I am going to start my class. As our mother tongue is Bangla, if I continue my whole class in English, most of the students will not be able to understand the main theme of my class. So for the convenience of the students, now I am coming back to Bangla. So viewers, বাংলায় ফিরে এসে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং তেলিগাতি বিএনএসকে একাডেমির পক্ষ থেকে আপনারা যারা এই ভার্চুয়াল জগতে অনলাইনে আমার ক্লাসটি শুনছেন এবং দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি যে ক্লাসটি নিয়ে এসেছি বা যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে এসেছি তা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার গ্রেড 9। তো ভিউয়ার্স, you know we follow the two methods for learning English. One is grammatical method and the other is communicative method. তো ইংলিশ সেকেন্ড পেপার আমাদের ওই গ্রামাটিক্যাল মেথডে পড়ে। তো ভিউয়ার্স, আজকে যদি ইংরেজি শিক্ষার গুরুত্ব এবং যে দুটি মেথডের কথা বললাম, আমরা যদি মেথড সমূহ এবং ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করি তাহলে আজকে যে আমি টপিকটি নিয়ে আপনাদের সামনে এসেছি তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে যাব। তো ভিউয়ার্স, তাহলে আর দেরি না করে চলুন আজকে যে টপিকটি পড়াতে যাচ্ছি সেই টপিকটির কথা বলি। আজকে যে টপিকটি আমি পড়াতে যাচ্ছি তা হচ্ছে ভয়েস। তো ভিউয়ার্স, ভয়েস ইংরেজি দ্বিতীয় পত্র বা ইংলিশ সেকেন্ড পেপারের যে স্ট্র্যাটেজিতে পড়ে তা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ভিউয়ার্স, সেজন্য আমাকে একটা মিনিট সময় দিতে হবে। আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি তা একটু আইডিয়া দিতে চাই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে একটা বাক্যকে, একটা সেন্টেন্সের অর্থ অপরিবর্তিত রেখে এক বাক্য থেকে আরেক বাক্যে রূপান্তর করাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে বাক্যান্তর। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা হচ্ছে বাক্যান্তর। এক বাক্য থেকে আরেক বাক্যে আমরা রূপান্তরিত করব এটার অর্থ অপরিবর্তিত রেখে। যেমন আমি যদি একটা সেন্টেন্সের কথা বলি যে আই লাইক হিম, তো এই সেন্টেন্সটা অর্থ হচ্ছে আমি তাকে পছন্দ করি। তো আমরা এই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে বলতে পারি আই ডু নট ডিসলাইক হিম, আমি তাকে অপছন্দ করি না, মানে আমি তাকে পছন্দ করি। তো আমরা কথাবার্তা বলার সময় ইংরেজি হোক আর বাংলা হোক, আমরা একটা কথাকে বা একটা সেন্টেন্সকে আমরা বারবার বলি না। আমাদের সেন্টেন্সটাকে স্ট্যান্ডার্ড করার জন্য, আমাদের সেন্টেন্সটার গাম্ভীর্যতা বৃদ্ধি করার জন্য আমরা প্রায়ই একটা বাক্যকে তার অর্থ ঠিক রেখে অনেক সময় ঘুরিয়ে পিছিয়ে বলি। এই ঘুরিয়ে পিছিয়ে বলাটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ভিউয়ার্স, আর দেরি নয়, there are so many topics and thousand roles in transformation of sentence, but আজকে যে টপিকটি আপনাদের সামনে নিয়ে এসেছি তা হচ্ছে ভয়েস। তো
তো ভয়েস হচ্ছে বাচ্য, বাচ্য অথবা কথা বা কথা বলার ধরন। তো ভয়েস মানে কি? ভয়েস হচ্ছে বাচ্য বা কথা বা কথা বলার ধরন। তো ভিউয়ার্স, আমরা সোসাইটিতে যখন কথা বলি তখন সাধারণত দুইটা পপুলার ওয়েতে কথা বলে থাকি, অথবা কথা বলার সময় আমরা দুইটা কথা বলার ধরন ফলো করি। যেমন আমি এইভাবে না বুঝিয়ে চলুন আমরা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করি। ধরুন আমি আমার দুইজন ছাত্রকে নিয়ে মাঠের এক কোণে দাঁড়িয়ে আছি। তো আমরা যখন আমি এবং আমার সাথে দুজন স্টুডেন্ট যখন মাঠের এক কোণে দাঁড়িয়ে আছি, তখন একজন পথচারী এই রাস্তার ওই মাঠের আমাদের এদিক দিয়ে যাচ্ছিল। তো যাওয়ার পথে ওই পথচারী হুট করে জিজ্ঞেস করে ফেললো যে, ভাই এই মাঠটিতে কি হয়, কিসের জন্য এই মাঠটি? তো আমার এক পাশের স্টুডেন্ট সে উত্তর দিল যে মাঠটিতে আমরা ক্রিকেট খেলি। তো সেন্টেন্সটা হচ্ছে প্রথম স্টুডেন্ট বলছে যে মাঠটিতে আমরা ক্রিকেট খেলি, তার মানে হচ্ছে উই প্লে ক্রিকেট খেলি। উই প্লে ক্রিকেট এদিকে দিতে পারতাম ইন দ্য ফিল্ড। তো বেচারা পথচারী একটু কানে হয়তো কম শুনে সে বলল, সরি আরেকবার বলবেন কি? তো আমার যে দ্বিতীয় ছাত্র, যে আমার এই পাশে যে স্টুডেন্ট ছিল, সে বলল এই মাঠটিতে ক্রিকেট খেলা হয়, এই মাঠটিতে ক্রিকেট খেলা হয়। তো আগে স্টুডেন্ট বলছিল যে উই প্লে ক্রিকেট, মানে ক্রিকেট খেলি, আর দ্বিতীয় জন বলছে যে ক্রিকেট খেলা হয়। তো ক্রিকেট খেলা হয়, তখন আমরা লিখব ক্রিকেট ইজ প্লেড, ক্রিকেট খেলা হয়। তো প্রথম সেন্টেন্সটাতে ছিল উই প্লে ক্রিকেট, আর দ্বিতীয় সেন্টেন্সটাতে হয়েছে ক্রিকেট ইজ প্লেড। তো ভিউয়ার্স লক্ষ্য করুন, প্রথম সেন্টেন্সে যে প্লে ব্যবহার হয়েছে, প্লে, তো প্লে মানে কি? প্লে হচ্ছে খেলি, প্লে হচ্ছে খেলি। আমরা যখন খেলি বলবো তখন খেলি কথাটার মধ্যে এর আগে যে একটা সাবজেক্টের আধিপত্য আছে, সাবজেক্টের যে একটা প্রভাব রয়েছে, এটা স্পষ্টতই প্রমাণ মিলে। আমরা যখন খেলি কথাটা বলি, প্লে বলি, উই প্লে ক্রিকেট, তখন খেলি কথাটার মধ্যে যে সাবজেক্টের একটা আধিপত্য রয়েছে, সাবজেক্ট যেখানে সক্রিয়, খেলি মানে আমরা খেলি, খেলি মানে আমি খেলি, ঠিক আছে? যদি বলি খেলে, খেলে মানে সে খেলে, খেলো, খেলো মানে তুমি খেলো, এখানে যে একটা সাবজেক্ট কাজ করতেছে, এটা কিন্তু আমরা যখন বলি কথাটা তখন আমাদের ইমাজিনেশনে, আমাদের মন মস্তিষ্কে কিন্তু এটা চলে আসে যেখানে একটা সাবজেক্টের প্রভাব রয়েছে। আর যখন বলা হবে যে ক্রিকেটকে খেলা হয়, তো ক্রিকেটকে খেলা হয়, এখানে ভার্বের ফর্মটা হচ্ছে ইজ প্লেড, ক্রিকেটকে খেলা হয়, ইজ প্লেড। তা এখানে যে ভার্বের রূপটা, এখানে সাধারণত অবজেক্টকে ফোকাস করা হচ্ছে। এই সেন্টেন্সটাতে কিন্তু ক্রিকেট খেলছে না, ক্রিকেট কিন্তু নিজে খেলতে পারে না, এখানে ক্রিকেটকে বরং ফোকাস করা হয়েছে যে মাঠটিতে ক্রিকেট খেলা হয়। তো সোসাইটিতে আমরা কথা বলার সময় অনেক সময় ক্রিকেটকে খেলা হয়, পাখিটিকে ধরা হয়, কম্পোজিশনটাকে লেখা হয়, কবিতাটিকে লেখা হয়, আর আবার কবিতাটিকে আমরা লিখি, পাখিটিকে আমরা ধরি। তো এই দুইটা ওয়েতে মূলত কিন্তু কথা বলা হয়। এই দুইটা ওয়ে হচ্ছে আমাদের পপুলার ওয়ে। তো এই দুইটা ওয়ের মধ্যে যে ভার্বের রূপ, যেটার মধ্যে সাবজেক্ট সক্রিয় থাকে, এখানে হচ্ছে প্লে, আর যখন অবজেক্টকে ফোকাস করে কথা বলা হয় তখন হচ্ছে ইজ প্লেড। তো ভার্বের যে এই দুইটা ধরন, প্লে এবং ইজ প্লেড, ভার্বের এই দ্বিবিধ ধরনই হচ্ছে ভয়েস, ভয়েস। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রথম সেন্টেন্সটিতে সাবজেক্ট সক্রিয় হয়ে কাজটা সম্পন্ন করেছে, আর দ্বিতীয় সেন্টেন্সটিতে সেখানে অবজেক্টকে ফোকাস করার জন্য
ইজ প্লেড ব্যবহার হয়েছে। তো এখানে কিন্তু ক্রিকেট সাবজেক্ট হয়েছে কিন্তু সেটা নিষ্ক্রিয়। তো আমরা বলতে এখানে ক্রিকেটটা সাবজেক্ট হিসেবে বসছে অবজেক্টটাকে ফোকাস করার জন্য, কিন্তু এটা প্যাসিভ অবস্থায় বসেছে। সুতরাং আমরা বলতে পারি যে ভয়েসের দুটি প্রক্রিয়া, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, তো চলুন আর কথা না বাড়িয়ে এবার আমরা একটা কিভাবে মূলত তো আমরা এটা আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়াচ্ছি। এখন শুধু নবম শ্রেণী বা দশম শ্রেণী না, ক্লাস 6 থেকে একেবারে হায়ার লেভেল পর্যন্ত বিভিন্ন পরীক্ষাতে, পাবলিক পরীক্ষাতে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসে। তো আমাদের মূলত হচ্ছে যে আমাদের কিভাবে এখানে যে একটা অ্যাক্টিভ ভয়েস আসছে আর একটা প্যাসিভ ভয়েস, তো এটা কিভাবে ট্রান্সফর্ম করতে হবে সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো চলুন এখন কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব সেই টেকনিকগুলো নিয়ে আলোচনা করি। তাহলে আমরা এই দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে ভয়েস দু প্রকার, মূলত দু প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর দুই নাম্বারটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আরেকটা আছে সেটা হচ্ছে কোয়াজি ভয়েস। কোয়াজি মানে হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ। ঠিক আছে, এটা আমরা আজকে আপাতত পড়াবো না, আজকে এটা আলোচনা করব না। আজকে যে দুইটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, হাউ টু ট্রান্সফর্ম ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। তো ভিউয়ার্স, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় স্টুডেন্টরা সাধারণত প্রাথমিক অবস্থায় খুবই ক্লামজি মনে করে, কিন্তু আমি আজকে আপনাদের সামনে আমি ক্লাসে যে কয়েকটা টেকনিক অ্যাপ্লাই করি, আমি আজকে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করব। আপনাদের আই থিঙ্ক আপনাদের যদি টেন্সের উপরে ন্যূনতম আইডিয়া থাকে তাহলে আমি যে টেকনিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পড়াবো ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায় সেই টেকনিকগুলো নিয়ে আলোচনা করি। এবার চলুন আমরা কিভাবে একটি সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা নেব। তো অ্যাক্টিভ ভয়েস থেকে একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে নিতে হলে ইউ হ্যাভ টু ফলো 5 স্টেপস। আপনাকে 5টি ধাপ ফলো করতে হবে। তো এটা দিস ইজ মাই টেকনিক। আমি সাধারণত যখন ভয়েস চেঞ্জ পড়াই, অ্যাক্টিভ টু প্যাসিভ পড়াই, তখন আমি ক্লাসে আমার রিয়েল ক্লাসে যেটা অ্যাপ্লাই করি, তো এই টেকনিকটাই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তা আমি মনে করি যে আপনার যদি টেন্সের উপরে ন্যূনতম আইডিয়া থাকে আর যদি এই 5টা ধাপ আপনি ফলো করেন তাহলে অন্তত পক্ষে আপনি ভয়েস চেঞ্জ নিয়ে ঠেকবেন না। তো চলুন আমি যে 5টা ধাপে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করি এই ধাপগুলি একটু লিখি। প্রথম ধাপ হচ্ছে একটি উপযুক্ত অবজেক্টকে সাবজেক্ট বানানো। 2 নাম্বার হচ্ছে টেন্স ও বানানো সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসানো। 3 নম্বরটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। 4 নম্বরটা হচ্ছে অতিরিক্ত অবজেক্ট যদি থাকে ভার্বের ঠিক পরেই বসে। 5 নাম্বারটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পরে
বসানো। তো ভিউয়ার্স একটু খেয়াল করুন, এই 5টা স্টেপ, 5টি ধাপ আপনি খাতায় লিখে রাখতে পারেন। তো প্রথম ধাপটি আমি আবারও আরেকবার বলতে চাচ্ছি, একটি উপযুক্ত অবজেক্টকে, ভার্বের পরেই তো সাধারণত অবজেক্ট থাকে বা অবজেক্টগুলো থাকে, একটি উপযুক্ত অবজেক্টকে সাবজেক্ট বানানো। দেন 2 নাম্বার হচ্ছে টেন্স ও বানানো সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসানো। এই যে 2 নাম্বার ধাপ, যেটা 2 নাম্বার স্টেপ, দিস ইজ ভেরি ক্রিটিক্যাল ফর ভয়েস চেঞ্জ। আপনি যদি ওই টেন্স বুঝেন এবং ওই অক্সিলারিটা বসাতে পারেন, তো বাকিগুলো হচ্ছে আপনার সহজ টেকনিক। যেমন 3 নাম্বারটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম দেওয়া। তো আপনি যদি ওই ভার্বের ফর্মগুলো মুখস্থ থাকে, তাহলে ভার্বের থার্ড ফর্ম দেওয়া কোনো ব্যাপার না। তো অবশ্যই ভয়েস চেঞ্জ করতে হলে আপনাকে ওই ভার্বটা চিনতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম দেওয়া। 4 নাম্বার হচ্ছে ভার্বের পরে যে অতিরিক্ত অবজেক্ট থাকে, সেই অতিরিক্ত অবজেক্টটা ঠিক ভার্বের পরে বসিয়ে দেওয়া। অতিরিক্ত অবজেক্ট যদি থাকে তাহলে ভার্বের ঠিক পরেই বসে। তারপর হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট কি, প্রদত্ত সেন্টেন্সে মানে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে, ওই সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে বাই এর পরে বসানো। উই থাকলে বাই আস হবে, হি থাকলে বাই হিম হবে, শি থাকলে বাই হার হবে, দে থাকলে বাই দেম হবে, বা কোনো নাউন যদি থাকে, আমিনা থাকলে বাই আমিনা, সাবিনা থাকলে বাই সাবিনা, ইন দিস ওয়ে। তো চলো, যে ধাপসমূহ আমি দেখিয়েছি, এবার আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে প্রয়োগ করে দেখি কিভাবে সহজে ওই টেকনিকগুলো ফলো করে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যেতে পারি। তো আমি একটা সেন্টেন্স লিখছি, সবাই ফলো করেন। তো ভিউয়ার্স, এখানে যে সেন্টেন্সটা লিখেছি এটা হচ্ছে দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার। তো এই সেন্টেন্সের যে ভার্ব সেটা হচ্ছে ক্যাচ। ক্যাচ মানে ধরা। দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার, তারা নদীতে মাছ ধরে। তো এখানে আমার একটা কথা আগেই বলা উচিত ছিল, এই কথাটা আমার মিস হয়ে গেছে। আমি এখন বলছি যে আমরা যে ভার্বটার উপর ডিপেন্ড করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব, তো এখানে ক্যাচ এই ভার্বটা অফকোর্স ট্রানজিটিভ ভার্ব হতে হবে। একটা কথা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে ইচ্ছা করলে আপনি লিখে রাখতে পারেন যে একমাত্র ট্রানজিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ হয়। তো এখন প্রশ্ন আসতে পারে যে মানে ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে একটা ভার্বকে যখন কি এবং কাকে তারা প্রশ্ন করলে যদি এই ভার্বের উত্তর আসে, সেই ভার্বটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো আমাদের কি এবং কাকে অন্য কোনো ডব্লিউএইচ কোয়েশ্চন দিয়ে প্রশ্ন করলে হবে না। আমরা ইচ্ছে করলে কখন দ্বারা বা কোথায় বা কিসের জন্য বা কেন দ্বারা প্রশ্ন করলে, কিভাবে দ্বারা প্রশ্ন করলে হবে না। শুধুমাত্র এই দুইটা, কি এবং কাকে, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে ভার্বের উত্তর আসে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ওই ভার্বটারই শুধু ভয়েস চেঞ্জ হয়। এখন দেখি এই সেন্টেন্সটাতে আমাদের দুইটা অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে ফিশ এবং অন্যটা হচ্ছে ইন দ্য রিভার। তো দেখুন এখানে দে ক্যাচ ফিশ, যদি আমরা প্রশ্ন করি তারা ধরে, কি ধরে? ফিশ, তার মানে মাছ ধরে। কিন্তু যদি প্রশ্ন করি ইন দ্য রিভার, কোথায় ধরে? নদীতে। কোথায় দ্বারা প্রশ্ন করলে এইটুক এদিক দিয়ে আনা যাবে না। সো এটার জন্য আমি বলেছি যে একটা উপযুক্ত অবজেক্টকে কি আর কাকে দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্টটুকুর উত্তর আসবে সেই অবজেক্টটুকুকেই সাবজেক্ট বানাতে হবে। তো এখানে উপযুক্ত সুইটেবল অবজেক্ট হচ্ছে ফিশ, আর ইন দ্য রিভারকে সাবজেক্ট বানানো যাবে না। সো কেন যাবে না এটারও ব্যাখ্যা আমি দিচ্ছি। তো এখানে আমরা প্রথমে লিখলাম ফিশ। তো ফিশের পরে আসতেছে, এটা আমাদের একটা ধাপ হয়ে গেল, ধাপ নাম্বার 1। তো ফিশের পরে আসতেছে আমাদের ইউজিং অক্সিলিয়ারি। তো অক্সিলিয়ারি ভার্বটা যে আমরা দিব সেটা
অক্সিলারি ভার্বটা দিবে টেন্স, মানে ওই সেন্টেন্সের টেন্স বলবে যে এখানে আমরা কোন ধরনের অক্সিলারি দিব। তো আমি এটারও একটা টেকনিক আমি পরে দেখাবো। এখন এখানে আমরা আগে দেখি এটা কোন টেন্সে আছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার। তো আমাদের যে দ্বিতীয় ধাপটা ইটস ভেরি ডিফিকাল্ট। এখানে ক্যাচ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো টেন্স আমাদেরকে দিচ্ছে এম ইজ আর, এম ইজ আর। তো ফিশের সাথে এখন দেখতে হবে যে এম ইজারের মধ্যে কোনটা বসে। এই জন্য বলা ছিল যে বানানো টেন্স এবং বানানো সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি। তো আমাদের টেন্স আমাদেরকে দিয়েছে এম ইজার। এখন সাবজেক্ট আমাদেরকে কি দিবে, এই তিনটার মধ্যে কোনটা বসবে। তো এখানে সাবজেক্ট সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, ফার্স্ট পারসন হইতে পারে, সেকেন্ড পারসন হইতে পারে, থার্ড পারসন হতে পারে। তো আমাদের ওই সাবজেক্ট বানানো সাবজেক্ট অনুযায়ী আমাদের অক্সিলারি সিলেক্ট করতে হবে। আমরা টেন্স দিয়েছে অ্যামিজার, এখন বানানো সাবজেক্ট ফিশ দিবে ইজ, ফিশ ইজ। এরপরে হচ্ছে থার্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো এই থার্ড ফর্ম হচ্ছে কট। তো ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। তারপরে আমাদের আসতেছে ফোর্থ স্টেপ, চতুর্থ ধাপ। তো আমাদের 4 নাম্বার যে কাজটা, এটা হচ্ছে অবজেক্ট একটা নেওয়ার পরে, যেমন এখানে আমাদের ফিশ নিয়ে আসছি, বাকি অবজেক্ট যেটা থাকবে সেটা ভার্বের পাশে বসবে। যেমন ইন দ্য রিভার, ইন দ্য রিভার। তাহলে আমাদের 4টা ধাপ অলরেডি ইউজ হয়ে গেছে। ইন দ্য রিভার। তো এবার হলো আমাদের 5 স্টেপ। পঞ্চম ধাপটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে, অর্থাৎ অবজেক্টিভ কেসে বাইয়ের পরে বসাতে হবে, বাই দেম। তো আমাদের কি হলো, অ্যাক্টিভে ছিল দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার, প্যাসিভে হয়েছে ফিশ ইজ কট ইন দ্য রিভার বাই দেম, তারা নদীতে মাছ ধরে। আর সেকেন্ড সেন্টেন্সে প্যাসিভ ভয়েসে হয়েছে মাছকে তাদের দ্বারা নদীতে ধরা হয়, নদীতে তাদের দ্বারা মাছকে ধরা হয়। তো ভিউয়ার্স, এই হলো 5টা ধাপ। তো এই 5টা ধাপ যদি আমরা একটু মনোযোগ সহকারে এই 5টা ধাপ যদি আমরা শিখে নিই, এই 5টা ধাপ ফলো করে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করি, তাহলে আমাদের ভয়েস সেন্সে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো ভিউয়ার্স, এই যে সেকেন্ড টেকনিক, ইটস ভেরি ডিফিকাল্ট ফর আদার্স, ভেরি ডিফিকাল্ট দেন আদার্স। অন্যগুলার চেয়ে এই 2 নাম্বার যে ধাপটা, দ্বিতীয় যে ধাপটা, এটাই ডিফিকাল্ট। তো চলুন, কারণ এটা ডিপেন্ড করে টেন্সের উপরে এবং এই বানানো সাবজেক্টের উপরে। সো এই স্ট্র্যাটেজিটাকে আমি একটা ভিন্ন টেকনিকে দেখাচ্ছি। ধরুন এখানে ওই প্রথম যে সারি আছে, প্রথমটা হচ্ছে আসলে এগুলো টেন্সের সারি আমি দিয়েছি এখানে। প্রথম হলো প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। অ্যান্ড দেন সেকেন্ড যে সারিটা আপনারা লক্ষ্য করছেন, এটা হচ্ছে কন্টিনিউয়াসের সারি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। অ্যান্ড দেন থার্ড যে সারিটা আমি দিয়েছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। দ্যাট মিনস এটা হচ্ছে ইনডিফিনিটের সারি, এটা হচ্ছে কন্টিনিউয়াসের সারি, আর এটা হচ্ছে পারফেক্টের সারি। তো এখানে ইনডিফিনিট আমি একটা এগ মার্ক দিয়ে রাখি। আমি এটা আজকে মনে হয় যেটা এগ মার্ক দিয়ে রেখেছি, এটা মনে হয় আজকের ক্লাসে আমি শেষ করতে পারবো না। তো আমি বাকি 8টা টেন্সের উপরে আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথম যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তো ওই প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা যে প্রথম ধাপের পরে দ্বিতীয় ধাপটিতে যে অক্সিলারি বসাবো, সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পেলে এম ইজ আর। যদি সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ, ওয়্যার। খেয়াল রাখতে হবে কিন্তু ভিউয়ার্স,
আমরা কিন্তু এই প্রত্যেকটাই লিখেছি কিন্তু ওই দ্বিতীয় স্ট্র্যাটেজিটার জন্য, দ্বিতীয় ধাপটির জন্য। তা আমরা কিভাবে টেন্সটা চিনে কিভাবে অক্সিলারিটা বসাবো, আমি মনে করি এটাই সবচেয়ে ডিফিকাল্ট। তো ভিউয়ার্স, যদি সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্স হয়, এনি কন্টিনিউয়াস টেন্স, আমরা তো জানি যে অক্সিলারি প্লাস ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি। তার মানে কন্টিনিউয়াস টেন্স যদি হয়, এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি যদি আগে থেকেই সেন্টেন্সটা আমাদের থাকে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব বিইআইএনজি, বিং, বিইআইএনজি, বিং, বিইআইএনজি, বিং। কি বুঝতে পারলেন? এখানে যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে যে অ্যামিজার থাকবে তার সাথে বিং দিতে হবে, ওয়াজ ওয়ার থাকবে সেখানে ওয়াজ বিং ওয়ার বিং দিতে হবে, শ্যাল বি উইল বি থাকবে আমরা এখানে শ্যাল বি বিং উইল বি বিং দিব। তো আমাদের কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এবার আমরা পারফেক্ট টেন্সে চলে যাচ্ছি। যদি মনে করেন যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, সেক্ষেত্রে আপনি যে এখানে হ্যাভ হ্যাজ থাকবে। তো এই হ্যাভ হ্যাজ থাকলে আমরা জানি যে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্মই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ, হেড এবং ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব বি ডাবল ই এন, বিং, বি ডাবল ই এন, বি ডাবল ই এন। তো ভিউয়ার্স, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় বা এনি পারফেক্ট টেন্স, মেবি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, দেন আমরা হ্যাভ হ্যাজের সাথে একটা বিং বসাই দেব। আবার একটু রিপিট করি, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, আমাদের 2 নাম্বার স্ট্র্যাটেজির জন্য যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা ওই অক্সিলারি হিসেবে অ্যাম ইজ আর, যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় ওয়াজ ওয়ার, যদি সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্স হয়, যে কোনো কন্টিনিউয়াস টেন্স আমরা অক্সিলারির সাথে শুধু বিং বসাই দেব। যদি সেন্টেন্সটা পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা অক্সিলারিগুলির সাথে বিং বসাই দেব। তাহলে আমি মনে করি যে এই টেন্সের এই টেকনিকটা যার জানা আছে তার ওই আমাদের ভয়েস চেঞ্জ করার জন্য যে ধাপটা সবচেয়ে কঠিন, এটা হচ্ছে আমরা যদি এই রোলটা ফলো করি তাহলে আমাদের এই দ্বিতীয় ধাপের জন্য কোনো সমস্যায় পড়তে হবে না। তো আমরা আরেকটা সেন্টেন্স, যেহেতু আমি এটা পড়িয়েছি, আরেকটা সেন্টেন্স অ্যাপ্লাই করে দেখি। যেমন I have broken the glass. তো ভিউয়ার্স বলেন তো এটা কোন টেন্সে আছে? এখানে একটা হ্যাভ আছে এবং ব্রোকেন আছে, তো ভার্বের থার্ড ফর্ম। সো দিস ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা পারফেক্ট টেন্সে আছে এবং এটা একটা হ্যাভ ব্রোকেন। তো এটা হ্যাভ ব্রোকেন, তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ব্রেক থেকে আসছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো কি ভাঙা হয়েছে? গ্লাসটি ভাঙা হয়েছে। এখানে একটা অবজেক্ট আছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর আসতেছে যে দ্য গ্লাস। তো আমাদের প্রথম ধাপ হচ্ছে দি গ্লাস। তো এখন যখন আমি ওই 5টা ধাপ পড়াই তখন কিন্তু একটা কথা বলা ছিল যে বানানো সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করা। তো এখানে দি গ্লাসের পরে হ্যাভ আছে, তো এখানে কিন্তু হ্যাভ সাপোর্ট করতেছে না। এখানে যখন অবজেক্ট দি গ্লাস হয়ে গেল, তো দি গ্লাসের সাথে কিন্তু এখানে হ্যাভ সাপোর্ট করে না, তো দি গ্লাসের সাথে হ্যাজ আসতেছে। তা এটা হলো আপনার পার্সন পড়া থাকতে হবে, যে থার্ড পার্সনের সাথে, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে হ্যাভ বসে না, হ্যাজ বসে। তো দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই ব্রোকেন। তো এখানে হ্যাজ বিন হয়ে গেল আমাদের ওই যে 2 নাম্বার ধাপ যেটা হ্যাজ বিন। তারপরে আমাদের ওই যে ব্রোকেন তো আগে থেকেই থার্ড ফর্ম দেওয়া আছে, আমরা ব্রোকেনই লিখলাম। তো দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই মি। এখানে কোনো অতিরিক্ত অবজেক্ট নাই, সো আমাদের এই জায়গাটাতে কোনো অতিরিক্ত অবজেক্ট বসানো হয়নি। তো ভিউয়ার্স, আরেকটা সেন্টেন্স, যেমন she is reading a book, সে একটি বই পড়ছে। তো the sentence is continuous, the কন্টিনিউয়াস টেন্সে পড়েছে, যেমন she is
রিডিং এ বুক, সে একটা বই পড়ছে। তো এই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে কি পড়ছে, বই। তা আমরা সাবজেক্ট বানিয়ে ফেললাম এ বুক, ঠিক আছে, এ বুক। তারপরে আমাদের যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানে অক্সিলারির সাথে একটা বিং দিতে হবে। তো এ বুকের সাথে আবার ইজ সাপোর্ট করতেছে, ইজ ইজ বিং রেড। তো রেড হচ্ছে এখানে রিডের থার্ড প্রম। তো রেড উচ্চারণটা কিন্তু রেড। এ বুক ইজ বিং রেড, তারপরে বাই হার। এই সেন্টেন্সটাতেও কিন্তু অতিরিক্ত অবজেক্ট ছিল না, ঠিক আছে। তো এ বুক ইজ বিং রেড বাই হার, উপরের সেন্টেন্সটাতে বলা হচ্ছে যে সে একটি বই পড়তেছে, আর এখানে বলা হচ্ছে যে অবজেক্টটাকে ফোকাস করা হচ্ছে, একটা বইকে তার দ্বারা পড়া হচ্ছে। তো এইভাবে যদি আপনি আমার ওই যে 5টা ধাপের কথা বললাম, এইভাবে যদি গ্র্যাজুয়ালি আপনি প্র্যাকটিস করে যান, তাহলে আই থিঙ্ক আপনি অন্ততপক্ষে ভয়েস সেন্সে ঠেকার কথা নয়। এরপরও ভয়েস সেন্সে আর সো মেনি টেকনিক, সো মেনি রোলস রয়েছে, তো একটা ক্লাসে সব আলোচনা করে শেষ করা যায় না। আমার ওই যে এগমান দেওয়া ছিল, যে 5টা তিন সারি টান দেওয়া ছিল আমাদের যে ফিউচার ইনডিফিনিট টেন্স, ওই ফিউচার ইনডিফিনিট টেন্সের যে টেকনিক সমূহ, এটা একটু যেহেতু এটার মধ্যে শেল উইল আছে, মডাল অক্সিলারি ভার্ব আছে, এটার ক্ষেত্রে এটার ক্লাস, এটার জন্য আলাদা একটা ক্লাস দেওয়া লাগবে। সো আমি আজকে আর বিলম্ব করতে চাই না। ভিউয়ার্স, to continue my class consciously or unconsciously, if I did any wrong, please consider it with apology. So now I am going to end of my class, wishing everyone well. So everyone stay home, stay safe, stay well and stay healthy. Take care. Allah.